স্মৃতি কার্টুন হাউস। হ্যালো বন্ধুরা, আজ আমি আবার এসে গেছি নতুন আরো একটা গল্প নিয়ে। আজ তোমাদের কাছে নিয়ে এসেছি এক অলস কুমোরের গল্প। তোমরা সামনে যাকে দেখতে পাচ্ছ ও হচ্ছে রবিন। রবিন পেশায় একজন কুমোর ছিল। মাটির হাঁড়ি কলসি এইসব তৈরি করে বিক্রি করে তার দিন কাটতো। কিন্তু রবিন ছিল ভীষণ কুঁড়ে। তার কাজকর্ম করতে একদম ভালো লাগতো না। সে খালি সারাদিন শুয়ে বসে থাকতো আর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো। তাই তার অবস্থা ছিল খুব খারাপ। আবার গরিব হওয়ার জন্য তার মনে ছিল খুব দুঃখ। কি হে রবিন, ওরকম মুখটা বেজার করে কোথায় চললে? কি আর হবে, হাতে টাকা পয়সা কিছু নেই, খাবার দাবার কেনারও টাকা নেই, আর ভালো লাগছে না। সব মানুষের হাতে কত কত টাকা, আর আমার কাছে তো টাকা পয়সা কিছুই নেই। কেন রবিন, তোমার কি মাটির হাঁড়ি কলসি সেরকম বিক্রি হচ্ছে না? ধুর, আমার মাটির হাঁড়ি কলসি তৈরি করতে ভালোই লাগে না। আমিও মাঝে মধ্যে তৈরি করি, যা তৈরি করি তারপর বিক্রি করি। তাহলে কিভাবে হবে? তাহলে তোমার কাছে টাকা আসবে কি করে? টাকা রোজগারের জন্য তো তোমায় খাটতে হবে, কিছু একটা কাজ করতে হবে। তা যদি তোমার মাটির হাঁড়ি কলসি তৈরি করতে ভালো না লাগে, অন্য কোনো কাজ খোঁজো। কাজ তো তোমায় করতেই হবে, না হলে টাকা রোজগার হবে কি করে? আমাকে বেশি জ্ঞান দিও না তো। মাটির হাঁড়ি কলসি তৈরি করতে কত খাটনি হয় জানো? আর আমি অন্য কি কাজ খুঁজবো শুনি? এই গ্রামে আর কাজটা আছেটা কি? আমাকে তো ওই মাটির হাঁড়ি কলসি তৈরি করতে হবে। আমি তো পেশায় কুমোর, আর আমার 14 গোষ্ঠী কুমোর। মাটির হাঁড়ি কলসি তৈরি ছাড়া আমি কি কাজ করব? বাপরে বাপ, কি কথা! ছি, তোমার সাথে কথা বলাই আমার ভুল হয়েছে। থাকো মুখ বেজার করে, আমি চললাম, কুঁড়ে একটা। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, আমাকে বেশি জ্ঞান দিতে এসেছে। দূর দূর দূর, একে মন খারাপ ছিল, তারপর আরো মন খারাপ করে দিয়ে চলে গেল। আমি জানি আমার কাজ করার কোনো দরকারই নেই। আমার রাধা কৃষ্ণ আছে, রাধা কৃষ্ণ আমায় ঠিক একদিন বড়লোক করে দেবে। আমি বরং বাড়ি যাই, বড্ড ঘুম পাচ্ছে, বাড়ি গিয়ে একটু ঘুমোই। রবিন কুঁড়ে হওয়ার সাথে সাথেই সে ছিল রাধা কৃষ্ণের খুব বড় ভক্ত। সে সব সময় মনে করত একদিন না একদিন রাধা কৃষ্ণ তাকে অনেক ধন সম্পত্তির মালিক করবেন। এইভাবেই দিন কেটে যাচ্ছিল। এই শুনছো? অটো অটো, তাড়াতাড়ি অটো তো। কি হলোটা কি? এত সকাল সকাল আমায় ডেকে তুললে কেন বলো তো? কি হয়েছে? বলি 4 দিন ধরে বাড়িতে চাল ডাল তো কিছুই নেই। এবার একটু চাল ডালের ব্যবস্থা করবে নাকি বাকি জীবনটা না খেয়ে কাটাবে ঠিক করেছো? চাল ডাল নেই তো আমি কি করব? তা দোকানে যাও, গিয়ে কিনে নিয়ে এসো, আমায় কেন রাখছো? দোকানদারকে কি দিয়ে চাল ডালটা আনবো শুনি? বাড়িতে তো টাকা পয়সা কিছুই নেই। সারাদিন রাত এরকম পড়ে পড়ে ঘুমালে, কোনো কাজকর্ম না করলে কি টাকা আসবে বাড়িতে? হ্যাঁ, বাড়িতে টাকা পয়সা সব শেষ। আচ্ছা আচ্ছা, আমি দেখছি কি করা যায়। এবার কি করি? বাড়িতে টাকা পয়সা কিছু নেই। গত 4 দিন ধরে যে কিছু পেটেও পড়েনি। কি করি? আর ভালো লাগে না কাজকর্ম করতে। আমি জানি রাধা কৃষ্ণ একদিন না একদিন ঠিক আমায় বড়লোক করে দেবে। আমি শুধু শুধু কাজ করে কি করব? আমি বরং মন দিয়ে যাই, আমার দুঃখের কথা গিয়ে রাধা কৃষ্ণকে জানিয়ে আসি। ঠাকুর, আমি জানি তুমি একদিন না একদিন ঠিক আমায় বড়লোক করে দেবে, অনেক টাকা পয়সা দেবে। কিন্তু আমার যে ঘরে চাল ডাল কিছু নেই, 4 দিন ধরে কিছু খেতে পাইনি।
তুমি কিছু করো ঠাকুর। রবিন আমাদের খুব বড় ভক্ত, বেচারা বড্ড কষ্ট পাচ্ছে। আচ্ছা, আমরা কি ওকে কোনোভাবে সাহায্য করতে পারি না? কি করে সাহায্য করব আমরা? যতদিন না ও নিজের অলসতা ছেড়ে কাজ শুরু করবে ততদিন আমরা কিচ্ছু করতে পারবো না। ওকে আগে অলসতা ছেড়ে কাজ করতে হবে। কর্মই মানুষের জীবন। যতদিন না মানুষ কাজ করবে ততদিন তাকে কেউ সাহায্য করতে পারবে না। তাহলে চলো আমরা একটা কাজ করি, ওকে একটা বড় কাজের সুযোগ করে দিই। দেখাই যাক না কাজটা করে কিনা। ওদিকে পুজোর জন্য মহারাজ একটি গুরুতর কাজের দায়িত্ব দিলেন মন্ত্রীকে। মন্ত্রী, তোমাকে আমি একটা কাজের দায়িত্ব দিতে চাই। বলুন মহারাজ, কি কাজ? সামনেই তো পুজো। পুজোতে আমার 1000টা মাটির হাঁড়ি আর 1000টা মাটির প্রদীপ লাগবে। তুমি কোনো ভালো কুমোর খুঁজে তাকে এই কাজের দায়িত্ব দাও। সঠিক সময় যেন আমি সব কিছু পাই। আর তাকে বলে দেবে, যদি সঠিক সময় সব দিতে পারে তাহলে উপযুক্ত পারিশ্রমিক পাবে। জোয়াগা মহারাজ, আমি আজই কোনো ভালো কুমোর খুঁজে তাকে এই কাজের দায়িত্ব দিচ্ছি। মহারাজ একজন ভালো কুমোর খুঁজে কাজটা দিতে বললেন, কিন্তু এখন ভালো কুমোর কোথায় খুঁজে পাই? মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, কোথায় যাচ্ছো? তোমায় খুব চিন্তিত লাগছে। কি হয়েছে গো? আর বলিস না মহারাজ, আমাকে একজন ভালো কুমোর খুঁজে একটা কাজ দিতে বলেছেন। একটা বড় কাজ আছে, কিন্তু এখন ভালো কুমোর যে কোথায় খুঁজে পাই? ও মা, তুমি জানো না রামপুর গ্রামে রবিন নামে এক কুমোর আছে। সে খুব ভালো কাজ করে। তুমি গিয়ে ওকে এই কাজের দায়িত্ব দাও। ও ঠিক সময় কাজ করে দেবে, দেখো। তোরা ঠিক বলছিস তো? কাজ যদি ঠিকঠাক না করতে পারে মহারাজ কিন্তু খুব রেগে যাবেন। আরে তুমি কাজের দায়িত্ব দিয়েই দেখো না, ও ঠিক করে দেবে। রবিন, রবিন, এটা কি রবিন কুমারের বাড়ি? বাড়িতে কেউ আছেন? একটু বাইরে আসুন। আগে বলুন হুজুর, আমি রবিন কুমোর। পুজোতে মহারাজের 1000টা মাটির হাঁড়ি আর 1000টা মাটির প্রদীপ লাগবে। তুমি কি তৈরি করে দিতে পারবে পুজোর মধ্যে? যদি করে দিতে পারো ভালো পারিশ্রমিক পাবে। ওরে বাবা, আবার কাজ করতে হবে? এতগুলো প্রদীপ আর এতগুলো হাঁড়ি! ওরে বাবা, অবশ্য অনেকগুলো টাকাও পাওয়া যাবে। বাড়িতে তো চাল ডাল কিছুই নেই। যাকে, কাজটা নিয়েই নি, সঠিক সময় করে দিলে ভালো টাকা পাবো। আগে হ্যাঁ হুজুর, আমি করে দিতে পারবো, আপনি একদম নিশ্চিন্ত থাকুন। আরে আরে, আমাদের মন্ত্রী মশাই দেখছি রবিনের বাড়িতে। কি ব্যাপার হলো একটু জানি তো। আগে হুজুর, আপনি এখানে? আমার আজ কি সৌভাগ্য, আপনার দর্শন হয়ে গেল। আপনি এখানে কি জন্য এসেছেন হুজুর? ওই মহারাজের একটা কাজ ছিল, সেই জন্য এসেছিলাম রবিনের কাছে। পুজোতে কিছু হাঁড়ি আর প্রদীপ লাগবে, সেই কাজেরই দায়িত্ব দিতে এসেছিলাম। কি? রবিন যে সারাদিন খালি শুয়ে বসে থাকতে ভালোবাসে, সে কিনা মহারাজের কাছে বরাত পেল আর আমি পেলাম না? ঠিক আছে, আমিও দেখবো কি করে ও মহারাজের কাজ সঠিক সময়ে করে দিতে পারে। ওকে আমি শাস্তি পাইয়ে তবে ছাড়বো। এরপর রবিন দিন রাত জেগে মহারাজের হাঁড়ি আর প্রদীপ তৈরি করা শুরু করলো।
যাক বাবা, সঠিক সময়ের অনেক আগেই মহারাজের সব হাঁড়ি আর প্রদীপ আমার তৈরি করা শেষ। এবার আমি নিশ্চিন্ত। ও, রবিনের কাজ তাহলে শেষ হলো। ঠিক আছে, আজ রাতেই তাহলে কাজ করতে হবে। এসব কি হয়ে গেল? আমার সবকটা হাঁড়ি প্রদীপ সব ভেঙে গেল কি করে? এরকম কে করে গেল? আমি এবার কি করে সব হাঁড়ি আর প্রদীপ তৈরি করব? আমি যদি সঠিক সময় করে দিতে না পারি, মহারাজ নিশ্চয়ই আমায় শাস্তি দেবেন। তুমি এত চিন্তা করো না, তুমি আবার শুরু করো। রাধাকৃষ্ণ তো আছে, রাধাকৃষ্ণের নাম করে তুমি আবার কাজ শুরু করে দাও। দেখবে সঠিক সময়ের আগে তুমি ঠিক কাজ শেষ করে ফেলবে। তারপর রবিন আবার রাত দিন জেগে মহারাজের হাঁড়ি আর প্রদীপ তৈরি করা শুরু করলো। যাক বাবা, আমার হাঁড়ি প্রদীপ সব তৈরি করা শেষ হলো। কালকেই মন্ত্রী মশাই আসবেন সব নিতে। যাক বাবা, আজ আমি সারা রাত জেগে এগুলো পাহারা দেবো। দেখি কে আমার হাঁড়ি আর প্রদীপ ভাঙতে পারে। পরের দিন সকালবেলা মন্ত্রী মশাই রবিনের কাছ থেকে সমস্ত হাঁড়ি আর প্রদীপ নিয়ে গেল, আর বদলে 100 স্বর্ণ মুদ্রা রবিনকে দিয়ে গেলেন। বউ, দেখো দেখো, 100 স্বর্ণ মুদ্রা পেয়েছি। আমাদের আর কষ্ট থাকবে না। সে কি গো, কি বলছো? 100 স্বর্ণ মুদ্রা? এই শোনো না গো, তুমি বাজারে গিয়ে একটু মাছ কিনে নিয়ে এসো না। কতদিন মাছ খাইনি, আজ ভালো করে জমিয়ে দুজনে মিলে মাছ ভাত খাবো। যাও না, যাও না। যাচ্ছি গো বউ, যাচ্ছি। শুধু মাছ নয়, মিষ্টিও কিনে নিয়ে আসবো। আজ দুজনে মিলে পেট ভরে খাবো। দেখলে, বলেছিলাম না, রাধা কৃষ্ণ ঠিক একদিন আমায় অনেক টাকা পয়সা দেবে। হ্যাঁ, রাধাকৃষ্ণ তোমায় এটাও শিখিয়ে দিলেন যে কাজ করলে তবেই টাকা পয়সা পাওয়া যায়, পড়ে পড়ে ঘুমালে পাওয়া যায় না। হ্যাঁ গো বউ, তুমি ঠিকই বলেছো। আমি জানি, আমায় শিক্ষা দেওয়ার জন্যই আমার রাধা কৃষ্ণই আমায় এই কাজটা পাইয়ে দিয়েছে। আমি আর শুয়ে বসে থাকবো না। তুমি দেখো, এবার আমি মাটির হাঁড়ি কলসি তৈরি করে হাটে গিয়ে বিক্রি করব আর রোজগার করব, আর আমাদের কষ্ট থাকবে না। এরপর থেকে রবিন আর কোনোদিনই অলসভাবে শুয়ে বসে দিন কাটায়নি। সে পরিশ্রম করে মাটির হাঁড়ি কলসি তৈরি করত, তারপর হাটে গিয়ে বিক্রি করে রোজগার করত, আর এভাবে তারা দুজন সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। মোহনপুর গ্রামে সুনয়নী তার মা আর বাবার সাথে থাকতো। সুনয়নীর বাবা ছিলেন একজন চাষি। সামান্য কিছু জমিতে চাষ করেই তাদের দিন কাটতো। সুনয়নী ছিল খুবই সহজ সরল মনের মেয়ে, কিন্তু তার মনে খুব দুঃখ ছিল। তাকে দেখতে ছিল খুব খারাপ। যেমন তার গায়ের রং কালো ছিল, তেমনই ছিল মাথায় ছোট ছোট চুল, একদম ছেলেদের মতো। তাই গ্রামের লোক তাকে সামনে দেখলেই অপমান করত। হ্যাঁ 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 হ্যাঁ, সকাল সকাল কাকে দেখলাম, এবার দেখছি সারাটা দিন খারাপ যাবে। এ সুনয়নীর মতো অপয়ার মুখ কি সকাল সকাল কেউ দেখে?
এই নিয়ে সুনয়নীর মনে খুব কষ্ট ছিল, তাই সে খুব একটা বাড়ির বাইরে বেরোতো না। শুধু তাই নয়, সুনয়নীর মা বাবাকেও গ্রামের 5টা লোক 5টা কথা শোনাতো। কি গো সুনয়নীর মা, কোথায় চললে? কে? ও সরলাদি, এই তো রতন দাদার বাড়ি যাচ্ছি। ঘটকের বাড়ি বুঝি? তা কেন গো, সুনয়নীর জন্য সম্বন্ধ দেখছো নাকি? হ্যাঁ, ওই আর কি, ওই রতন দাদা একটা ছেলের কথা বলেছিলেন, তাই সুনয়নীর ছবিটা দিতে যাচ্ছি। সে কি গো, সুনয়নীর জন্য তুমি সম্বন্ধ পাচ্ছ? বাবা, তাহলে আজকের দিনে এমন ছেলে আছে যে সুনয়নীর মতো মেয়েকেও বিয়ে করে? সত্যি বাবা, সুনয়নীকে যেন বড্ড খারাপ দেখতে, ওর জন্য সম্বন্ধ পাওয়াই তো মুশকিল। আমি বুঝি তোমাদের কত কষ্ট, এমন একটা মেয়ে ঘরে থাকা মানে খুব চিন্তা। গ্রামের লোকের কথা শুনে সুনয়নীর মা বাবা খুব কষ্ট পেতেন। কি গো, কি হয়েছে? এমন মুখ গোঁজ করে বসে আছো কেন? আর বলো না, গ্রামের লোকেদের নিয়ে আর পারা যায় না। সুনয়নীকে নিয়ে এত কথা শোনায় না। বুঝলাম, আজ তার মানে আবার তোমাকে কেউ দাঁড় করিয়ে কথা শুনিয়েছে, তাই তো? দেখো না, ঘটক দাদার বাড়ি যাচ্ছি, পথে সরলাদির সাথে দেখা হলো। কি কথাই না শোনালো। সাথে মন্টুদার মাও ছিলেন। এমন দেখাচ্ছিলেন যেন সুনয়নী আর আমাদের দুজনকে নিয়ে ওনার ভীষণ চিন্তা। আরে বাবা, সুনয়নী তো আমাদের মেয়ে, ওর ভালো মন্দ দেখা তো আমাদের কর্তব্য। সবার এত চিন্তা করার কি আছে বুঝি না বাপু। ছাড়ো তো, ওসব কথায় কান দিও না। সবাই শুধু ওর বাইরেটাই দেখে, ওর মনটা কেউ দেখে না। আমরা তো জানি আমাদের মেয়ে হীরের টুকরো। ওর মন, ওর মনের মেয়ে পাওয়া যায় আজকের দিনে? কি সহজ সরল মনের মেয়ে আমাদের, কি দয়ালু। দেখবে ও ঠিক ভালো হবে, ভগবান ওর ভালো করবেন। মা বাবার সমস্ত কথা শুনতে পেল সুনয়নী। শুনে খুব কষ্ট পেল। আমার জন্য মা বাবাকে কত কষ্ট পেতে হয়, সবাই কত কথা শোনায়। আমাকে দেখতে খারাপ বলে সবাই আমাকে অপমান করে, আমার আর ভালো লাগে না। এইভাবে দিন কেটে যাচ্ছিল। একদিন সুনয়নী যখন বাড়ি থেকে বেরিয়েছে, এই সুনয়নী দাঁড়া। ও রমাদি, হ্যাঁ বলো, কি বলছো? শুনলাম পাশে গ্রামে রমেন চাষির ছেলের সাথে নাকি তোর বিয়ের কথা চলছে। হ্যাঁ, ওই ঘটক কাকুর বাড়িতে কাল মা ছবি দিয়ে এসেছে। হ্যাঁ, আমার সাথেই তো বিয়ের কথা চলছিল। বাবা, যা দেখতে, ঠিক যেন একটা শিম্পাঞ্জি। অন্ধকারে তো দেখতেই পাওয়া যায় না, তাই আমি না করে দিয়েছি। অবশ্য তুই আর ভালো ছেলে পাবি কি করে? তোকে তো সবার বাতিল করা ছেলেকেই বিয়ে করতে হবে, তোকেও যা দেখতে। এই কথা শুনে সুনয়নী আর থাকতে পারলো না, কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে গেল। আমায় দেখতে খারাপ বলে সবাই আমায় অপমান করে, কিন্তু এতে আমার দোষ কোথায়? ভগবান তো আমায় এভাবেই তৈরি করেছে। শুধু কি তাই, আমার মা বাবাকেও কত অপমান করে লোকে। আমার জন্য মা বাবাকে কত কষ্ট পেতে হয়। আমি এই গ্রাম ছেড়ে চলে যাব, অনেক দূরে কোথাও চলে যাব, যাতে আমাকে কেউ কোনো দিনও খুঁজে না পায়। জানি মা বাবার খুব কষ্ট হবে, কিন্তু কিছুদিন পর সব ভুলে যাবে। আমার জন্য ওদের তো আর কথা শুনতে হবে না। এই বলে সুনয়নী একটা নদীর ধারে গিয়ে দাঁড়ালো। আমি কোথায় যাব, কি করব কিচ্ছু জানি না। আমার যাওয়ারও কোনো জায়গা নেই। গ্রামে ফিরে গেলেও লোকে আবার অপমান করবে। তার থেকে বরং ভালো আমি এই নদীতে ডুবে মরি। হ্যাঁ, আমি এই নদীতেই ঝাঁপ দেবো। এই বলে সুনয়নী নদীতে নেমে গেল।
কিন্তু কিছুক্ষণের মধ্যে নদী থেকে দুটো হাত উঠে এলো সুনয়নীকে নিয়ে, পাড়ে রেখে দিয়েই চলে গেল। এ কি, আমাকে নদীর পাড়ে কে রেখে গেল? আমি তো নদীতে নেমেছিলাম। আমি জলদেবী, আমি তোমাকে নদীর জল থেকে তুলেছি। তুমি যেটা করতে চাইছো তা ঘোর অন্যায়। আমি কি করব বলো? তুমি তো সবই জানো। এইভাবে কি আর বাঁচা যায়? আমি জানি তোকে সবাই খুব অপমান করে, কিন্তু তোর মন সাদা, তাই আমি জল থেকে তোকে তুলে এনেছি। আজ থেকে তোর আর কোনো কষ্ট থাকবে না। এ কি, এটা কি দিলেন আমায়? এটা হাতে নিতে আমি এরকম বদলে গেলাম কি করে? আমার কি সুন্দর গায়ের রং হয়ে গেছে। এই পাথরটা আমি তোকে দিলাম, এই পাথরটা সব সময় কাছে রাখবি। যে গাছে পাথর ছোঁয়াবি সেই গাছে সোনার ফুল হবে। সেই সোনার ফুল দিয়ে তুই গরিব মানুষের সেবা করবি। জলদেবীর আশীর্বাদে সুনয়নী একেবারে বদলে গেল। তাকে এখন খুব সুন্দর দেখতে। যেমন ফর্সা, তেমন তার মাথা ভর্তি চুল, তেমনি তার মুখশ্রী। ও কে গেল? ওকে তো এই গ্রামে আগে দেখেছি বলে মনে পড়ে না। কি সুন্দর দেখতে, কি গায়ের রং, মাথা ভর্তি চুল। ওই গ্রামে থাকলে তো সবাই ওকে বেশি সুন্দরী বলবে, আমাকে তো কেউ সুন্দরী বলবে না। কিন্তু ও কার বাড়িতে যাচ্ছে? না, আমাকে জানতেই হবে ও কাদের বাড়িতে যাচ্ছে। আরে, এটা তো সুনয়নীদের বাড়ি। এখানে ওই মেয়েটা গিয়ে কি করছে? এ কি সুনয়নীর কোনো বোন? কে তুমি? এইভাবে ঘরের ভেতর ঢুকে এলে? মা, বাবা, তোমরা আমায় চিনতে পারছো না? আমি আমি তোমাদের মেয়ে সুনয়নী। তুই সুনয়নী? তোকে তো একদম অন্যরকম দেখতে হয়ে গেছে। এইসব কি বলছিস? আমি কিছু বুঝতে পারছি না। শোনো তবে, তুই যা বললি এ তো একদম অলৌকিক ঘটনা। এমন কথা জীবনে শুনিনি। তবে একটা কথা মনে রাখিস মা, মনটা যেন তোর আগের মতোই সাদা থাকে। মনটাকে কখনো কালো করিস না। ও তাই বুঝি? তার মানে এটা সুনয়নী জলদেবীর আশীর্বাদে এত সুন্দর ওকে দেখতে হয়ে গেছে। আমিও যাব, আমিও ওই নদীতে গিয়ে ডুব দেব। তাহলে জলদেবী নিশ্চয়ই আমাকেও তুলে নিয়ে আসবেন এবং আমাকেও এমন একটা পাথর দিয়ে আশীর্বাদ করবেন। আমি আরো সুন্দরী হয়ে যাব। এরপর সে সেই নদীটার সামনে গেল এবং সে সুনয়নের মুখে যেমনটি শুনেছিল ঠিক তেমন ভাবেই নদীতে নামলো। কিন্তু সে খুবই কুটিল মনের মানুষ হওয়াতে জলদেবী তাকে আর জল থেকে তুললেন না। এদিকে সে সাঁতারও জানতো না, ফলে সে জলে তলিয়ে গেল। অতিরিক্ত লোভ আর হিংসার জন্য সে জলে ডুবে মারা গেল। ওদিকে সুনয়নী আর তার মা বাবা একটা সুন্দর পাকা বাড়ি তৈরি করলো আর সোনার ফুল বিক্রি করে যে টাকা পেত তাই দিয়ে তারা দূর দূরান্ত পর্যন্ত গরিব মানুষের সেবা করতে লাগলো।